অরুণাচল প্রদেশ, দ্য ল্যান্ড অফ ডনলিট মাউন্টেন্স বা উদীয়মান সূর্যের দেশ। ভারতবর্ষের একেবারে উত্তর পূর্ব দিকে অবস্থিত এই রাজ্যের মোট আয়তন ৮৩,৭৪৩ বর্গ কিলোমিটার, যা সারা দেশের মধ্যে ১৫তম। জনসংখ্যা ১৩,৮২,৬১১। জনঘনত্ব মাত্র ১৭ জন প্রতি বর্গ কিলোমিটার। এর উত্তরে চীন অধিকৃত তিব্বত, পশ্চিম দিকে ভুটান ও পূর্ব দিকে মায়ানমার। চীন অধিকৃত তিব্বতের সঙ্গে ১১২৯ কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডারটি ম্যাকমোহন লাইন নামেও পরিচিত। এই রাজ্যের শতকরা প্রায় ৭৭% ভূমি অরণ্য বেষ্টিত। ৩টি টাইগার রিজার্ভ আছে এই রাজ্যে, যাদের নাম নামধাপা, মৌলিং এবং পাক্কে টাইগার রিজার্ভ। অরুণাচল প্রদেশেই সারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি বৈচিত্র্যের পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের বাসস্থান। এখানে প্রায় ৭৫০ প্রজাতির পাখি এবং ২০০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বাস করে। গ্রেটার হর্নবিল এই রাজ্যের জাতীয় পাখি এবং ফক্সটেল অর্কিড হল জাতীয় ফুল। এখানকার উচ্চতম পর্বতশৃঙ্গ হল মাউন্ট কাংটো, উচ্চতা ৭,০৯০ মিটার অথবা ২৩,২৬১ ফিট। গাড়ির সামনে এটি কিসের ফুল চিনতে পারছেন? এটি নাকেশ্বরের ফুল। অরুণাচলের পশ্চিমাঞ্চল ভ্রমণের জন্য আমরা ১৫ই সেপ্টেম্বর সকালে কলকাতা বিমানবন্দর চলেছি। আমাদের গন্তব্য হলো তেজপুর। অরুণাচলের ওয়েস্ট কামেং এবং তাওয়াং এই দুটি জেলা যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক স্টার্টিং পয়েন্ট হলো তেজপুর। ট্রেনে আসতে চাইলে গৌহাটি পর্যন্ত ট্রেনেও আসা যায়, কিন্তু গৌহাটি থেকে ভালুকপংয়ের দূরত্ব ২৪২ কিলোমিটার। গাড়িতে সময় লাগে প্রায় ৬ ঘন্টা। সেক্ষেত্রে তেজপুরে সরাসরি ফ্লাইটে আসলে ভালুকপং মাত্র ৫৮ কিলোমিটার, সময় লাগে ১ ঘন্টা। এই ভালুকপংকেই ওয়েস্ট অরুণাচলের প্রবেশদ্বার বলা যায় এবং এখানেই সব ট্যুরিস্টদের দেখাতে হবে ইনার লাইন পারমিট বা আইএলপি। তেজপুর কিন্তু একটি ডিফেন্স এয়ারপোর্ট এবং এখানে ফ্লাইট সংখ্যাও খুবই সীমিত। এছাড়াও 1 অক্টোবর ২০২৪ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত তেজপুর বিমানবন্দর মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে। কাজেই এখন ভালুকপং আসতে গেলে গৌহাটি বা ইটানগর হয়েই আসতে হবে। স্পাইস জেটের বোম্বার্ডিয়ার প্লেন, ফ্লাইট নাম্বার 3779। কলকাতা বিমানবন্দর থেকে এর ছাড়ার সময় ছিল সকাল 11টা 5, ছেড়েছে কিছুটা দেরি করে 11:30 নাগাদ। তেজপুর পৌঁছাতে সময় নেবে 1.5 ঘন্টা। ফ্লাইট টেক অফ করে নিয়েছে। কলকাতা থেকে তেজপুর স্পাইস জেটে জনপ্রতি বিমান ভাড়া পড়ে ৩,৩০০ টাকার মতন। নিচে ব্রহ্মপুত্র নদ দেখা যাচ্ছে। যেতে যেতে চলুন আইএলপি কীভাবে নেটে অ্যাপ্লাই করতে হয় এবং আইএলপি কীভাবে পেতে হয় সেটা একটু আলোচনা করে নিই। ইনার লাইন পারমিট বা আইএলপি পাওয়ার জন্য আপনি অরুণাচল ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। কলকাতার সল্টলেকে অরুণাচল ট্যুরিজমের অফিস থেকেও করতে পারেন, অথবা ভালুকপংয়ে পৌঁছে সেখানেও করতে পারেন। অনলাইন অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে ফিস হচ্ছে 500 টাকা এবং অ্যাপ্লিকেশানের পরে ফিস পেমেন্ট হয়ে গেলেই আইএলপির প্রিন্ট আউট পাওয়া যায়। কীভাবে ধাপে ধাপে করতে হবে এখানে আমি দেখিয়ে দিলাম। আগে ফোনে আধার কার্ড এবং ছোট একটি পাসপোর্ট সাইজের ছবি ফোনের মধ্যে রেখে দিতে হবে। তারপরে এখান থেকে গিয়ে অ্যারাইভাল ফর্মালিটিসের মধ্যে ঢুকে আপনি ধাপে ধাপে নিজের মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবেন। যেমন যেমন বলবে সেইভাবে এগোবেন। ওয়েস্ট কামেং এবং তাওয়াং এই দুটি ডিস্ট্রিক্ট দেবেন এই অঞ্চলটিতে যাওয়ার জন্য। বাকি
ফোনেই ওয়েবসাইট থেকেই সম্পূর্ণভাবে আপনাকে গাইড করা হবে। সঙ্গে সঙ্গেই আইএলপি হাতে পাওয়া যায়। এখানে নির্দিষ্ট সাইজে যা আগে বলে দেওয়া হয়েছে সেই সাইজের ছবি এবং আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে। আসামের তেজপুরে নেমেছি বেলা 1:15 নাগাদ। এয়ারপোর্টে আমাদের আগে থেকে বুক করে রাখা গাড়ি নিয়ে খগেশ্বর অপেক্ষা করছিল। খগেশ্বরের বাড়ি গৌহাটির কাছে। ওর গাড়ির নাম্বার প্লেটও আসামের। এই গাড়ি নিয়ে শুধুমাত্র সাঙ্গেতসর লেক ও বুমলা পাস ছাড়া বাকি সমগ্র অরুণাচলই ঘোরা যাবে। এখান থেকে ভালুকপং মাত্র 58 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা বা তার একটু বেশি। এখন দুপাশে সবুজ বনাঞ্চল, নামেরি ন্যাশনাল পার্ক ও ফরেস্ট রিজার্ভের পাশ দিয়ে চলেছি। কাছেই জিয়াভরেলি নদীর অপর পাড়ে অবস্থিত পাক্কে টাইগার রিজার্ভ। ডান পাশে দূরে যে পাহাড়ের সারি দেখা যাচ্ছে সেখানেই। ভালুকপং জায়গাটি সমতলে। এই গেট পেরিয়ে আমরা আসাম ছেড়ে অরুণাচলে প্রবেশ করলাম। এবার সামনে চেকপোস্টে আমাদের আইএলপি দেখাতে হবে। সুন্দর এই ভিউ পয়েন্টটি আমরা নিজেরাই খুঁজে নিয়েছি। নিচে যে নদীটি বয়ে চলেছে আসামে তার নাম জিয়াভরলি। এটি আসলে কামেং নদী, উৎপন্ন হয়েছে তাওয়াংয়ের কাছে হিমবাহ থেকে। লোয়ার ভালুকপং পর্যন্ত নদীটি আমাদের পথের সঙ্গে থাকবে, তারপর অন্যদিকে ঘুরে যাবে। সেই সকাল 8:30টায় বেরোতে হয়েছে বাড়ি থেকে। প্লেনে খাওয়া হয়েছে চিকেন স্যান্ডউইচ আর কফি। এবার কোথাও কোনো খাওয়ার জায়গায় দুপুরের খাওয়াটা সেরে নিতে হবে। প্রায় বেলা 4টে বাজে। রাস্তার পাশেই একটা ছোট জায়গায় এসেছি। এদের আবার আলাদা একটা স্পেশাল বসার জায়গা আছে ভেতরে। আমাদের সেখানে এনে বসালো। এখানে খেতে খেতে পাহাড়ের ঢালের সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। খেয়ে দিয়ে আবার যাত্রা শুরু। এখানে নাভিকা নামে একটি ছোট ঝর্ণা আছে রাস্তার ধারেই। এটি দেখেই যাই। পথের ধারে সুন্দর পাহাড়ের দৃশ্য। মাঝে মাঝে গাড়ি থেকে নেমে একটু হাঁটাচলা করে নেওয়া আর কি। এরপরে আসবে নেজিপু টানেল। এটা দিয়ে গেলে 0 পয়েন্ট পর্যন্ত চড়াই ঠেলে আর উঠতে হয় না। এই টানেলটি 500 মিটার দীর্ঘ। 0 পয়েন্ট এলাকায় সবসময় ঘন কুয়াশাচ্ছন্ন থাকায় এবং 6 কিলোমিটার রাস্তা কম করার জন্য এই টানেলটি কয়েক বছর আগে নির্মিত হয়। এটি দিয়ে আমরা মধ্য অরুণাচল থেকে আসা রাস্তা NH13 গিয়ে উঠব। এরপরেই কিন্তু আধ ঘন্টার জন্য আমাদের রাস্তা একটু দাঁড়িয়ে পড়তে হলো। সামনে ল্যান্ডস্লাইড হওয়ার কারণে রাস্তা বন্ধ। যদিও খুব তাড়াতাড়ি যন্ত্রপাতি এনে রাস্তা পরিষ্কার করে ফেলা হলো। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, রাস্তা বন্ধ। সন্ধ্যা হয়ে গেছে, আমরা টেঙ্গা এসে পৌঁছেছি। এটা টেঙ্গা মার্কেট। আমাদের প্ল্যান ছিল আজকে সরাসরি দিরাং গিয়ে সেখানে শান্তি ভ্যালিতে নাইট স্টে করার, কিন্তু প্লেন লেট করার কারণে সেটা আর হবে না। আমরা আজ বমডিলা মনেস্ট্রিতে নাইট স্টে করব ঠিক করলাম।
গুড মর্নিং ফ্রম বমডিলা। এখন সকাল 5:30 বাজে প্রায়। আমরা রয়েছি বমডিলা মনেস্ট্রিতে। বমডিলা মনেস্ট্রির বারান্দা থেকে বমডিলার ভোর। বমডিলা মনেস্ট্রির ভেতরে, এখানে মনেস্ট্রির গেস্ট হাউসে আজ আমরা আছি। একতলা দোতলা দু জায়গাতেই থাকা ঘর আছে। দোতলায় এটি বারান্দা, জানলার উপরে সুন্দর কাজ করা, মনস্ট্রিতে যেমন থাকে। আমাদের ঘর 304 নম্বর, যার বারান্দা থেকে আমরা এখনই মর্নিং দেখছিলাম বমডিলাতে। মনেস্ট্রি যেখানে থাকি তার নিচে একটি স্কুল আছে, শান্তিদেবা বিদ্যালয়। স্কুলের পরিবেশটি দারুণ, খুব সুন্দর স্কুল। স্কুলের ভেতরেও মনেস্ট্রি, সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে, খুব সুন্দর স্কুল। বমডিলা মনেস্ট্রি থেকে সকালে আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, এখন ফিরছি। রাতে মনেস্ট্রিতে ব্রেকফাস্টের জন্য বলে রাখা হয়নি, কাজেই আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। রাস্তায় কোথাও ব্রেকফাস্ট সেরে নিতে হবে। বমডিলা মনেস্ট্রি এটি 1965 সালে সম্পূর্ণভাবে স্থাপিত হয়। বমডিলা মনেস্ট্রি হচ্ছে বমডিলার প্রাণকেন্দ্র। এর বাইরের দিকে একটি গেস্ট হাউস আছে, যেখানে আমরা গতকাল রাত্রিবাস করেছি। এটি বুকিংয়ের জন্য ফোন নাম্বার আমি এখানে দিয়ে দেব। বমডিলা মনেস্ট্রি থেকে আমরা বেরিয়ে পড়েছি 8টার আগে। মনেস্ট্রিতে ব্রেকফাস্ট হয়নি, সেই জন্যে রাস্তায় এক জায়গায় আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। তো যেখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি সেখান থেকে পাশের পাহাড়ের এই ভিউ। আমরা এখন যাচ্ছি মান্ডালা টপ।
দিরাং শহর থেকে কিছুটা আগে বাঁদিকে একটি রাস্তা ঢুকেছে। এটি দিয়ে 25 কিলোমিটার এসে পাহাড়ের শীর্ষে অবস্থিত মান্ডালা টপ। আর এখানে আসার রাস্তাটি জাস্ট অপূর্ব। এখান থেকে দূরে শান্তি ভ্যালির কিছুটা অংশ দেখতে পাওয়া যায়। মান্ডালা টপ, মেন বুদ্ধমূর্তি এখন রিপেয়ারিং চলছে। এই চারিদিকে এইভাবে বৃত্তাকারে বেষ্টন করে 108টি স্তূপ আছে। চারিদিক দিয়ে এইভাবে স্তূপগুলি বেষ্টন করে রাখা আছে। কিন্তু এখান থেকে নিচের উপত্যকার কোনো ভিউ নেই। আমরা রাস্তায় যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে বরঞ্চ উপত্যকার ভিউটা আরও বেশি সুন্দর লাগে। মান্ডালা টপের আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু প্রচুর পাখি আছে। এখানে বার্ডিংয়ের জন্য থাকার জায়গা আছে, বার্ডিং ক্যাম্পসাইট আছে। নেট থেকে সেই ক্যাম্পসাইটগুলো বুক করা সম্ভব। পুরো অরুণাচল যদি কেউ বার্ডিংয়ের জন্য প্যাকেজ ট্যুর করেন তার মধ্যেও মান্ডালা টপ পড়ে। মান্ডালা টপে সামনের দিকে একটি কাঠের উঁচু জায়গা করা আছে। এখান থেকে সামনের ভিউটি খুব সুন্দর লাগে। সামনের যে বনাঞ্চলটি দেখা যাচ্ছে এই সব জায়গাতেই কিন্তু বার্ডিং হয়। মান্ডালা টপ বার্ডিং ক্যাম্প সাইট, এখানে ট্রি হাউস রয়েছে। অনলাইনে এগুলি বুক করা যায়। कहाँ से बुकिंग होता है ये? वो सामने में वो जो है ना, वो ट्रक में बोखरी लेके उस टाइम में जा रहा था ना। यही मंडला टॉप। हाँ हाँ हाँ, वही तो इस साइड में मंडला टॉप है। इधर ये टॉप है। अरे पूरा वैली दिख रहा है यहाँ से। शांति है ना। हाँ, সত্যি কি শান্তি এখানে। মান্ডালা টপ দেখে আমরা নেমে চলেছি দিরাংয়ের দিকে। এবারে আমাদের গন্তব্য দিরাং মনেস্ট্রি। আমরা এখন দাঁড়িয়ে আছি সুন্দর দিরাং মনেস্ট্রির সামনে। মনেস্ট্রির ঠিক উল্টো দিক দিয়ে বয়ে চলেছে কামেং নদী। মনেস্ট্রির সামনে সুন্দর একটা মাঠ, সবুজ ঘাসে ঢাকা। 9th সেঞ্চুরিতে এটি নাকি একটি দুর্গ ছিল। এর আসল নাম তোপসুং ধারগে লিং মনেস্ট্রি এবং 2001 সালে এটির নির্মাণ সম্পূর্ণ করা হয়। দিরাং মেন মার্কেট থেকে তাওয়াংয়ের দিকে মুখ করে দাঁড়ালে বাঁ দিকের একটি সরু গলি দিয়ে তীব্র চড়াই ভেঙে পাহাড়ের ঢালে উঠে আসতে পারলে সামনেই দিরাং মনেস্ট্রি। এই মনেস্ট্রির নামকরণ করেছেন দলাই লামা, যার অর্থ হলো দ্য প্লেস অফ ফ্লারিশিং বুদ্ধাস স্পিচ। মূল মনেস্ট্রি ভবনটি দ্বিতীয় তলে অবস্থিত এবং এর দুপাশে দুটি বড় স্তূপা আছে। এই স্তূপার পাশ দিয়ে রাস্তা করা আছে, যেটি দিয়ে মনেস্ট্রির দ্বিতীয় তলে উঠে আসা যায়। এটি মনেস্ট্রির পাশ দিয়ে মনেস্ট্রির মূল ভবনে ওঠার মেন গেট। মনেস্ট্রির দ্বিতীয় তলে একটি বড় কোর্টইয়ার্ড আছে। মূল গর্ভগৃহে ওঠার সিঁড়িটি অনেক ফুলের টব দিয়ে সাজানো। পাশ দিয়ে
মূল ভবনে যাওয়ার পথটি এমন ঢালু করে তৈরি করা, এতে সিঁড়ি ভাঙার জন্য কষ্ট করতে হয় না। মূল ভবনের সামনে আছে গাড়ি বারান্দা এবং বারান্দার ভিতরের অংশটি বুদ্ধিস্ট মাইথোলজির সুন্দর থাঙ্কা দিয়ে সাজানো। বারান্দার সামনের দিকটি খুব উজ্জ্বল রং দিয়ে রঙিন করে তোলা হয়েছে। আমরা অসময়ে এসেছি, তাই মূল দরজা এখন বন্ধ। দরজার বাঁ দিকের ছবিটি ভাবচক্র, হুইল অফ লাইফ, মানব জীবনের নানা স্তর এখানে বর্ণনা করা হয়েছে। ডান দিকে থাকা থাঙ্কা পেন্টিংটিতে সামান্থা মেডিটেশন দ্বারা মোক্ষ প্রাপ্তির কথা বলা হয়েছে। বৌদ্ধ সন্ন্যাসী তার অনুশীলন দ্বারা একটি হাতিকে ধাওয়া করছেন এবং শেষ পর্যন্ত সাধনায় সিদ্ধিলাভ করে হাতিটিকে নিজের বশে আনছেন। এইটি ছবির মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব সুন্দর দিরাং মনেস্ট্রি হল দিরাং শহরের প্রাণকেন্দ্র, দ্য প্লেস অফ ফ্লারিশিং বুদ্ধাস স্পিচ। দিরাং মনেস্ট্রি দেখে এরপরে আমরা যাব শান্তি ভ্যালিতে। সেখানেই আমরা আজকের রাত্রিবাস করব। ये जो पानी आ रहा है वो साफ है, হ্যাঁ, वो वाला गंदा है। আচ্ছা। দিরাং মেন বাজার থেকে নদী পেরিয়ে এবারে আমরা চলেছি শান্তি ভ্যালিতে। শান্তি ভ্যালিতে প্রবেশের আগে এটি একটি প্রবেশ তোরণ বানানো রয়েছে। গাড়ি থেকে দূরে প্রথম শান্তি ভ্যালিকে দেখে আমরা সবাই মুগ্ধ। অপূর্ব অপূর্ব সুন্দর। খগেশ্বর গাড়ি থেকে মালপত্র নামাচ্ছে। ততক্ষণে শান্তি ভ্যালির থিনলে হোমস্টে যেখানে আমরা আছি তার ঘরটি আপনাদের একটু দেখিয়ে দিই। শান্তি ভ্যালিতে আমাদের ঘর। পেছনে জানলা দিয়ে ক্ষেত দেখতে পাওয়া যায়। এটা বাথরুম। ঘরে জিনিসপত্র রেখে আমরা একটু এখন নদীর ধারে চলে এসেছি। যেখানে আছি তার পাশেই শান্তি নদী বয়ে চলেছে। এখানে বসেই নদীর জলের বয়ে যাওয়ার কুলকুল শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর লাগছে। এখানে লোকাল খেতে ভুট্টা চাষ হয়। পাকা সোনালি ভুট্টা এভাবে দড়ি দিয়ে বেঁধে এখানে শুকনোর জন্য ঝুলিয়ে রাখা হয়েছে। নদীর চরে ভুট্টা বেঁধে ঝোলানো রয়েছে। শুকিয়ে গেলে ওটা আবার প্লাস্টিকে করে মাঠে রোদে দেওয়া হবে। তারপর সেটা থেকে গুঁড়িয়ে ভুট্টার আটা করা হবে বা ওর থেকে ফার্মেন্টেশন করে অ্যালকোহল তৈরি হবে। সন্ধ্যা হয়ে আসছে। একটু বাদেই শান্তি নদীর সামনের পাহাড়ের পেছন থেকে প্রাক পূর্ণিমার চাঁদ উঁকি দিল। সেই চাঁদের আলো প্রতিফলিত হতে লাগলো বয়ে চলা শান্তি নদীর জলে।
আস্তে আস্তে মেঘের ওড়না এসে লাগলো চাঁদের মুখে। সমস্ত পরিবেশটি যেন স্বর্গীয় হয়ে উঠল। সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। শান্তি ভ্যালিতে ভোর, সূর্য উঠেছে, দূরের পাহাড়ের উপরে সূর্যের আলো এসে পড়েছে। সামনে মেঘ, সেগুলো সূর্যের আলোকে আলোকিত হয়ে উঠেছে। নিচে দিয়ে শান্তি নদী বইছে। একদম দূরে নদীর ধারে যে ঘরগুলো দেখা যাচ্ছে, ওখানেই আমরা আছি, থিনলে হোমস্টে। আমি এই ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি। নিচে দিয়ে বয়ে চলেছে শান্তি নদী সামনের শান্তি ভ্যালির দিকে। ভুট্টা শুকনো হচ্ছে, ভুট্টার আটা হবে, আর এটা থেকে পরে ফার্মেন্টেশন করে অ্যালকোহল তৈরি হবে। এখানে আমাদের খাবার দেওয়া হয়েছে, ব্রেকফাস্ট। আমরা নদীর ধারে বসে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট সেরে আমরা শান্তি ভ্যালি ছেড়ে বেরিয়ে পড়ব। এত সুন্দর জায়গা ছেড়ে চলে যেতে সত্যিই কষ্ট হচ্ছে। আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে তাওয়াং। এই লেফট সাইডে শান্তি ভ্যালি, এদিক দিয়ে শান্তি রিভার আসছে। এটা মোহনা। লেফট সাইড থেকে শান্তি নদী আসছে, এসে এখানে কামেংয়ের সঙ্গে মিলিত হচ্ছে। ডান দিক দিয়ে কামেং নদী বয়ে চলেছে। এটা দিরাং মার্কেট। এবার আমরা
দিরাং থেকে তাওয়াংয়ের দিকে টার্ন নিলাম। তবে তাওয়াংয়ের দিকে যাওয়ার আগে আমরা দিরাংয়ের কাছেই পাহাড়ের একদম ওপরে একটি জায়গায় যাব। এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টসের একটি সেন্টার আছে। এই জায়গাটির নাম লুব্রাং। এখানে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। আমরা এখন দাঁড়িয়ে আছি লুব্রাংয়ে। লুব্রাং থেকে নিচের দৃশ্য, নিচে দিরাং এবং ভ্যালি দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। এই রাস্তা ধরে আমরা এসেছি। দূরে দেখা যাচ্ছে সাইক্লিস্টরা লাইন দিয়ে যাচ্ছে। এখানে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আছে, সেখান থেকে মাউন্টেন সাইক্লিং হয়। এটা লুব্রাংয়ের আরেকটা সাইড। দূরে গাছের ছায়াতে দেখা যাচ্ছে সাদা রঙের আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এখানে। এই যে তার সামনে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের গেট, তার পাশ দিয়ে রাস্তা আছে, ওটা দিয়ে আমরা উঠেছি। এই রাস্তাটায় গাড়ি ওঠে। আমরা রাস্তাটা ঠিক বুঝতে পারিনি, ওই জন্য গাড়ি ওখানে ছেড়ে দিয়েছি, দিয়ে এটা ট্রেকিং করে উঠেছি। নিচ থেকে পুরো দিরাং সামনের এরিয়ার সমস্ত কিছু দেখা যাচ্ছে। পাখির চোখে দিরাং মনেস্ট্রি। দিরাং থেকে তাওয়াংয়ের পথের সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। দুপাশে সবুজ পাহাড়ের মধ্যে উপত্যকা আর মসৃণ সুন্দর পথ খুবই উপভোগ্য। ডান দিকে পড়বে নায়কমাদং ওয়ার মেমোরিয়াল। এটি ভালো লাগলো। এর মিউজিয়ামটি এখনও চালু হয়নি, তবে খুব শীঘ্রই চালু হয়ে যাবে। নায়কমাদং ওয়ার মেমোরিয়ালের পরে আসবে নায়কমাদং উপত্যকা। এটিও খুব সুন্দর। এরপর শিলাপাসের আগে আসে বৈশাখী মোড়। সেই বৈশাখী মোড়ের একটু আগে আমরা একটা সুন্দর জায়গা দেখে নেমে পড়লাম। পাহাড়ের মাথায় মেঘ হয়ে রয়েছে। আমরা গাড়ি থেকে নেমে একটু ছবি তুলছি। বৈশাখী মোড়ে এসে দেখলাম বৃষ্টি হচ্ছে। এর অর্থ শিলাপাস এখন না ওঠাই ভালো, টানেল দিয়ে চলে যাওয়াই ভালো, কারণ শিলাপাসেও এখন নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে। এই বৈশাখীতে এসবিআই এটিএম আছে। এখানে এসবিআই এটিএম অ্যাভেলেবেল আছে। একটা মিলিটারি ক্যান্টিন আছে, মিলিটারি ক্যান্টিন। সামনে এখানেও আছে হর্নবিল বেকারিতে গিয়ে আমরা খেলাম এক্ষুনি। গিফট শপও আছে। ঘন কুয়াশায় সব ঢেকে গেছে, দৃশ্যমানতা খুব কম। আমরা এমন ওয়েদারে শিলাপাস না গিয়ে শিলা টানেল ধরে যাব ঠিক করলাম। শিলাপাস ফেরার সময় দেখব, কারণ এখন শিলাপাস গেলেও এত কুয়াশায় এবং বৃষ্টিতে কিছুই তো দেখা যাবে না। শিলা টানেলটি উদ্বোধন হয়েছে সদ্য, 9 মার্চ 2024। এখানে টানেল 1 980 মিটার লম্বা একটি সিঙ্গেল টিউব টানেল এবং টানেল 2 1555 মিটার লম্বা একটি টুয়াইন টিউব টানেল। দুটি টানেলের মধ্যে সংযোগকারী লিঙ্ক রোডও আছে। উত্তর অরুণাচলে ইন্দো চীন বর্ডারে প্রতিরক্ষা সরঞ্জাম সহজে নিয়ে যাওয়ার জন্য এই টানেলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিলা টানেল থেকে বেরোনোর পর অপূর্ব সুন্দর এই আঁকাবাঁকা পথ দেখে আমরা মুগ্ধ হলাম।
উপত্যকা জুড়ে সাদা কুয়াশাচ্ছন্ন মেঘের ভেলা। এখান থেকে তাওয়াং আর খুব বেশি দূরে নয়। আজ আমরা যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল এবং জং ফলস দেখে তাওয়াং গিয়ে পৌঁছব। অরুণাচল ট্যুর ভিডিওর প্রথম পর্ব এখানেই শেষ করছি। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হবে অরুণাচল ট্যুর ভিডিওর দ্বিতীয় পর্ব।